এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুমিও না সারহান, এইভাবে কেউ মজা করে? সারহান বিদ্রুপ করে হেসে বলল, আপনার সাথে নিশ্চয়ই মজা করার সম্পর্ক নয় আমার, তাহলে মজা করতে যাব কেন? বাদ দিন এসব, এখন বলুন আপনার সময় কেমন যাচ্ছে? ওয়েট এ মিনিট, আমি তো আপনার উত্তরটা জানি। নিশ্চয়ই ভালো যাচ্ছে না। চিন্তা করবেন না, আমি থাকতে ভবিষ্যতেও আপনার দিন ভালো যাবে না। নয়ন তালুকদার এতক্ষণ শান্ত থাকলেন না। সবার সামনে অপমান তার সম্মানে লেগেছে। নয়ন তালুকদার সারহানের দিকে আঙুল তুলে হিসিয়ে বললেন, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করেছো। এভাবে আমাকে অপমান করার রাইট নেই তোমার। সারহান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ও আচ্ছা, গায়ে লাগলো বুঝি। এসব গায়ে না লাগিয়ে কেন এসেছেন বলুন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, দ্রুত বলে ফেলুন, বেশি সময় নেই আমার হাতে। নয়ন তালুকদার অগ্নিশর্মা হয়ে বললেন, 2 দিনের ছোকরা রাজনীতিতে এসে আমায় ব্যস্ততা দেখাও? তোমার সাহস দেখে অবাক হচ্ছি। আমার মতো মানুষের সাথে অভদ্রতা দেখাচ্ছ? সারহান চোখ মুখ শক্ত করে বলল, আপনার মতো মানুষের জন্য আমার হাতে সময় কম, যা বলার বলে ফেলুন। নয়ন তালুকদারের রাগ যেন মাথায় চড়ে বসেছে। সে রেগে সারহানের শার্টের কলার চেপে ধরল। সারহানের দলের লোক এমন দৃশ্য দেখে রেগে নয়ন তালুকদারকে মারতে যাবে, এমন সময় সারহান হাত উঁচিয়ে সবাইকে ইশারা করলো থামতে। সবাই থেমে গেলেও রাগে ফুঁসছে। একবার অনুমতি পেলেই বুঝিয়ে দেবে সারহানের গায়ে হাত দেওয়ার নতিজা কি হতে পারে। আবির তো পারছে না টাকলুর মাথা ফাটিয়ে দিতে, মন যাচ্ছে একটা ইট দিয়ে মাথা ফাটিয়ে দিতে। নয়ন তালুকদার রেগে বললেন, ভেবেছিলাম তোকে বুঝিয়ে ওই এমপির ভোট করতে নিষেধ করব। টাকাও দিতাম যত চাইতি তত, কিন্তু তুই তো কথা শোনার মানুষটা, উল্টো অপমান করছিস। সারহান নয়ন তালুকদারের হাত নিজের শার্টের কলার থেকে ছাড়িয়ে কলার ঠিক করতে করতে শান্ত কণ্ঠে বলল, সবাইকে নিজের মতো ভাববেন না। এই সারহান ইদায়াত চৌধুরীকে কখনো কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। সো আমার কাছে এমন প্রস্তাব না নিয়ে আসা ভালো। পরবর্তীতে বিদ্বেষমূলক কোনো ঘটনা ঘটাবেন না আশা করি। এই অরিত্রী, এই রুমে আর কতক্ষণ বসে থাকবো? চল বাহিরে থেকে ঘুরে আসি। অয়ত্রিকা, ইশরা, আরিফা 3জন রুমে বসে আছে। তাদের 3জন বোরিং সময় পার করছে। অয়ত্রিকা ইফার কথা শুনে মন খারাপ করে বলল, আপু বাহিরে তো যেতে দিবে না। ইফা বলল, কেন যেতে দিবে না? অয়ত্রিকা মুখ গোমরা করে বলল, সামনে তো ইলেকশন, তাই আমাদের একা বাড়ি থেকে বের হওয়া নিষেধ। ইলেকশনের সাথে আমাদের যেতে না দেওয়ার সম্পর্ক কি? আর কে যেতে দিবে না? সারহান ভাই যেতে দেবে না। যদি জানে আমরা একা ঘুরতে গেছি তাহলে তো কপালে দুঃখ আছে। ইলেকশন হতে তো দেরি আছে, তাহলে এখন বের হতে দিচ্ছে না কেন? সারহান ভাই আছেন, বর্তমান এমপি যিনি আছেন ওনার হয়ে কাজ করছেন, এ কারণে নামডাক বেশি, তাই শত্রু আছে। ওনাকে তো সহজে কিছু করতে পারে না, তবে আমাদের হাতে পেলে মেরেও দিতে পারে। বুঝেছো, রাজনীতি করলে পরিবারের সকলকে সাবধানে থাকতে হয়। এই যে যতদিন ভোট না হবে ততদিন বসে থাকতে হবে বাড়িতে। ইফা অবাক হয়ে বলল, উনি রাজনীতি করেন? আমি ভেবেছিলাম কি আর হলো কি? এটা কিভাবে মানবো বলতো? এত হ্যান্ডসাম ছেলে, ডক্টর ইঞ্জিনিয়ার না হয়ে শেষে কিনা রাজনীতিবিদ। এটা করা একদম ঠিক হয়নি ওনার। ইশরা ইফার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালো। অয়ত্রিকা চোখ ছোট ছোট করে বলল, রাজনীতি করেন উনি, আর তুমি মানতে পারছো না কেন বলো তো আপু? ইফা বুঝলো সে ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে। সে হাসার চেষ্টা করে বলল, আরে এমনি বললাম, আমি ভেবেছিলাম ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, এখন শুনে রাজনীতি করেন। অয়ত্রিকা বলল। ও, ইশরার ইফার ভাবভঙ্গি দেখে সন্দেহ হচ্ছে। নিশ্চয় সারহান ভাইকে ভালো লেগেছে। এসব মেয়েদের চক্করে সারহান ভাই একসময় গান গাইবে, বিধি তুমি বলে দাও আমি কার। এসব ভাবতেই খিলখিলিয়ে হেসে উঠল ইশরা। ইশরাকে হাসতে দেখে অয়ত্রিকা বলল, কি রে, হাসছিস কেন? ইশরা কোনো মতে হাসি আটকিয়ে বলল, তেমন কিছু না, একটা কথা মনে পড়ে গেল। আমি ভাবলাম তুই পাগল হয়েছিস। ইফা বলল,
অনেক দিন পর তোদের বাড়ি আসলাম, বাড়িটা আমায় ঘুরে দেখা। অয়ত্রিকা বিছানা থেকে নেমে বলল। চলো ইশরা, তুই চল। ইসরা আর ইফা বিছানা থেকে নেমে দাঁড়ালো। অয়ত্রিকা রুম থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করলো। পিছু পিছু ইফা আর ইশরাও গেল। অয়ত্রিকা হাত দিয়ে ইশারা করে তার পাশের রুম দেখিয়ে বলল, এটা অরিন আপুর রুম। যখন আপু শ্বশুর বাড়ি থেকে আসে তখন এখানে থাকে, আর তার পরের রুমটায় মা বাবা থাকে, পরের দুইটায় কেউ থাকে না, এমনি খালি পড়ে আছে। ইফা বলল। তার মানে সিঁড়ির এক পাশে সকল রুম তোদের? চলো সিঁড়ির ওপর পাশের রুম চিনিয়ে দিই। চল। অয়ত্রিকা, ইশরা আর ইফা হেঁটে সিঁড়ির ওপর পাশের দিকে গেল। অয়ত্রিকা ইফাকে সিঁড়ির পাশের রুমটা দেখিয়ে বলল, এটা হলো শারহান ভাই, মানে ওই যন্ত্র মানবটার রুম। ভুলেও এদিকে আসবে না, বুঝেছো? আসলেই শেষ। অয়ত্রিকা কারো সারা শব্দ না পেয়ে কথা থামিয়ে পেছনে তাকালো। দেখলো কেউ নেই। এরা আবার কোথায় গেল? না বলে চলে যা কোনো মানে হয়? বলে গেলেই তো পারত। সে সারহানের দরজার দিকে তাকাতেই দেখতে পেল সারহান তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। দরজা হাত খোলা। নিশ্চয় এই কারণে দুটো তাকে বাঘের সামনে রেখে পালিয়েছে। সে কথা বলায় এতটাই মগ্ন ছিল যে খেয়াল করেনি সারহান দরজার সামনে দাঁড়িয়েছিল। অয়ত্রিকা নিজের কাজে নিজেই বিরক্ত হলো। সারহান অয়ত্রিকাকে স্ট্যাচুর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমার রুমের সামনে এসে কি বলছিলি? অয়ত্রিকা সারহানকে উত্তর দিতে যাবে, এমন সময় সারহানের দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল। সে চিল্লাতে গিয়েও চিল্লালো না, গলা রোধ করে রাখলো। অয়ত্রিকা আর দেরি না করে তক্ষুনি দুহাতে চোখ ঢেকে নিল। এসব কি দেখলো সে? সারহান অয়ত্রিকাকে এমন করতে দেখে রুষ্ট হয়ে বলল, এমন উদ্ভট আচরণ করছিস কেন? অয়ত্রিকা নাক মুখ কুঁচকে বলল, ছি শারহান ভাই, আপনি এই অবস্থায় একটা মেয়ের সামনে আসতে পারলেন? আপনার লজ্জা করলো না? আমার মতো বাচ্চা মেয়ে এগুলো দেখলে কি ভাববে বলুন তো? সারহান না বুঝে বলল। কি অবস্থায় এসেছি? অয়ত্রিকা একটু ঝাড়ি দিয়ে বলল, এই যে অর্ধনগ্ন অবতারে যে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছেন, লজ্জা লাগছে না আপনার? সারহান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, না, লাগছে না। এমন ভাব করছিস মনে হচ্ছে। থাক আর বললাম না। অয়ত্রিকা মুখ বাঁকিয়ে বলল, নির্লজ্জ পুরুষ মানুষ আপনি, তাই তো লজ্জার সরবের মাথা খেয়ে বসে আছেন। লজ্জা নারীদের ভূষণ, পুরুষদের নয়। বলে সারহান দরজা আটকে দিল। দরজা আটকানোর আওয়াজে অয়ত্রিকা চোখ থেকে হাত নামিয়ে ফেলল। এই মানুষটা যে নির্লজ্জ আছে তার প্রমাণও পেল সে। আর কত কী যে দেখবে সে। বারবার এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়, তা আবার সারহানের কারণেই। হাস্যকর বিষয় একটা। আর একটু হলেও হৃৎপিণ্ড বাইরে চলে আসতো। এখনও ঘোড়ার মতো লাফাচ্ছে মনে হচ্ছে। শুনলাম নিশাদের বাবাকে বলছো অয়ত্রিকার বিয়ে নিশাদের সাথে দেবা না, এটা কি সত্যি? আরশাদ সাহেব আর আজমল সাহেব সন্ধ্যার কিছুটা পর ড্রয়িং রুমে সোফায় বসে চা খাচ্ছিলেন। এমন সময় আরশাদ সাহেব আজমল সাহেবের থেকে জানতে চাইলেন। আজমল সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, বলেছি। আরশাদ সাহেব মুখ গম্ভীর করে বললেন, কেন বলছো? ছেলের কোনো দিকে কোনো কমতি নেই, বড় ব্যবসা করে, দেখতেও ভালো, পরিবারও ছোট, তাহলে সমস্যা কোথায়? এত বড় একটা ডিসিশন নিলে আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? আজমল সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বুঝলেন ভাইজান, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ এতে ভুল হওয়ার সম্ভাবনা অধিক থাকে। আমিও রাগের মাথায় ছোট আম্মাকে বিয়ে দিতে চেয়েছিলাম, সেই হিসাবে ছেলেও পছন্দ হয়েছিল, ভুলটা সেখানেই করেছিলাম। তবে শারহান আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। আরশাদ সাহেব না বুঝে বললেন, কি বলতে চাইছো খুলে বলো। আমরা শুধু নিশাদের পরিবার থেকেই পছন্দ করে বিয়ে দিতে চেয়েছি, অথচ তাদের বিষয়ে আরও কিছু খোঁজ খবর নেওয়া উচিত ছিল, কিছুই নেইনি। রাগের বশে মাথা কাজ করছিল না তখন। শারহান যদি না বলতো তাহলে তো নয়ন তালুকদারের ভাগ্নের সাথে বিয়েটা হয়ে যেত। ভাবতে পারছেন তখন কি হতো? আগে থেকেই আমাদের নয়ন তালুকদারের সাথে রাজনীতি নিয়ে মনোমালিন্য চলে আসছে। নয়ন তালুকদার আমাদের শত্রু মনে করে। ওই ঘরে মেয়ের বিয়ে দিলে নিশ্চয় আমার মেয়েটা সুখী হতো না। আরশাদ সাহেব কিছুটা অবাক হয়ে বললেন, নিশাদ নয়ন তালুকদারের ভাগ্নে? জি। আরশাদ সাহেব কিছুটা ভেবেছি নিশ্চিত হয়ে বললেন, নিশ্চয় এই কারণেই সারান নিশাদকে মেরেছে। আমি জানি এটা সারান ছাড়া কেউ করতে পারে না। আজমল সাহেব হেসে বললেন, আপনিও যখন রাজনীতি করতেন বাবার কাছে কত রিপোর্ট এসেছে,
কারো মাথা ফাটিয়েছে, কারো হাত ভেঙেছেন। সারহান ঠিক আপনার মতে হয়েছে, নিশাদকে মাঝপথে মেরে হসপিটালে পৌঁছে দিয়েছে। এই না হলে বাপকা বেটা। আরশাদ সাহেব আজমল সাহেবের কথা শুনে হু হু করে হেসে উঠলেন। হেসেই বললেন, ছেলে তো বাবার মতোই হবে, বাবা যেমন ছিল তেমন। কিন্তু একটা চিন্তার বিষয় আছে। কি ভাইজান? তোমার ভাবিকে যে ভাবে পটিয়ে বিয়ে করেছি এমনটা যেন সারান না করে। তাহলে তো তোমার ভাবি আমায় উঠতে বসতে কথা শোনাবে যে যেমন বাপ তার তেমন ছেলে। আজমল সাহেব উচ্চস্বরে হেসে বললেন, আপনার ছেলে করতেই পারে, কিন্তু সারহানকে তেমন মনে হয় না। যথেষ্ট ভদ্র সভ্য ছেলে সে। তবে সাদাত যে একটু হলেও আপনারই গুণ পেয়েছে বোঝা যায়। ছেলেকে দেখে রাখবেন ভাইজান। সারান আছে সাদাতকে টাই দেওয়ার জন্য। আরশাদ সাহেব আর আজমল সাহেবের কথোপকথনের মাঝেই উপস্থিত হলেন সাথী বেগম, তানিয়া বেগম আর মিতা বেগম। আজমল সাহেব মিতা বেগমকে দেখে বললেন, ভাবি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। মিতা বেগম বললেন, বসছি। তানিয়া বেগম আর মিতা বেগম সোফায় বসে পড়লেন। সাথী বেগম বললেন, আমি নাস্তা নিয়ে আসি, তারপরে সে গল্প করব। আজমল সাহেব সাথী বেগমকে ডেকে বললেন, সাদাত, অরিত্রিকা, ওদের ডেকে নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসি। বলে সাথী বেগম আগে রান্নাঘরে গেলেন নাস্তা রেডি করার জন্য। অয়ত্রিকা মুখ গোমরা করে সিঁড়ি দিয়ে নামছে, তার মাথা গরম হয়ে আছে। পেছনে ইফা আর ইশরা অয়ত্রিকার রাগ ভাঙানোর চেষ্টা করছে। ইশরা আর ইফা দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ রাগ ভাঙানোর চেষ্টা করতে করতে প্রায় ক্লান্ত, কিন্তু অয়ত্রিকার রাগ কমেনি, উল্টে কথা বন্ধ করে দিয়েছে। ইশরা করুণ স্বরে বলল, বোন মাফ কইরা দে, আর কোনো দিন এমন করব না। অয়ত্রিকা মুখ বাঁকিয়ে সিঁড়ি বেয়ে নেমে সরাসরি তানিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। ইশরা কাঁদো কাঁদো মুখ করে ইফাকে বলল, আপু, অরিত্রিকা তো ভীষণ রেগে গেছে, এখন কি হবে কথাও বলছে না। ইফা চিন্তিত হয়ে বলল, রাগ ভাঙানোর জন্য আইডিয়া বের করতে হবে না? চল ওই দিকটায় যাই, তারপর আইডিয়া খোঁজা যাবে। ওকে চলো। তানিয়া বেগম ইশরা আর ইফাকে এদিকটায় আসতে দেখে বলল, আরে মামুনিরা, তোমরা কোথায় ছিলে? এখানে সবাই তোমাদের খুঁজছে। ইফা এক পাশে দাঁড়িয়ে হেসে বলল, আসলে আন্টি আমরা রুমে ছিলাম। তানিয়া বেগম বললেন, ওখানে না দাঁড়িয়ে বসো আমার পাশে। ইফা তানিয়া বেগমের কথা মান্য করে তার পাশে গিয়ে বসে পড়ল। ইশরা গিয়ে অয়ত্রিকার পাশে দাঁড়ালো। তার এখন মনে হচ্ছে কেন যে তখন না বলে পালিয়েছিল। সারান ভাই যে দাঁড়িয়েছিল বলাই উচিত ছিল। নিশ্চয়ই সারান ভাই আবারও কিছু বলেছে, তাই অয়ত্রিকা মুখ গোমরা করে আছে। ইশরার মনে হয় এরা সাপে আর নেউলের সম্পর্ক, সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ঝামেলা হয় এদের মাঝে। ইশরা অয়ত্রিকাকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, এই কথা বল প্লিজ, আমার ভালো লাগছে না। আর কতবার সরি বলতে হবে বল? আমি বলছি তাও কথা বল। অয়ত্রিকা শুনেও যেন শুনল না, সে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আরশাদ সাহেব চা খেতে খেতে ইফাকে জিজ্ঞেস করলো, মামুনি এখন কোথায় পড়াশোনা করছো? ইফা উত্তর দিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আরশাদ সাহেব হেসে বললেন, বাহ, খুব ভালো তো, ভালো করে পড়াশোনা করো। জি আঙ্কেল। তানিয়া বেগম মিতা বেগমকে বললেন, ভাবি, মেয়ে তো দেখতে মাশাআল্লাহ, পড়াশোনাতেও ভালো। বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? মিতা বেগম হেসে বললেন, তেমন কিছু ভাবিনি এখনো, পড়াশোনা করছে করুক, পরে এই নিয়ে ভাববো। ইফার কেমন যেন অস্বস্তি হচ্ছে। এতগুলো মানুষের সামনে বিয়ের কথা বললে একটু খারাপ লাগবেই, তা আবার বড়দের সামনে। তানিয়া বেগম বললেন, ভাবি, যদি মেয়েদের বিয়ে দেন তাহলে আমার হাতে কিন্তু সুপাত্র আছে, আপনার অপছন্দ হবে না। মিতা বেগম শুনে বললেন, আচ্ছা, যখন সময় হবে জানাবো। তো আপনার বড় ছেলেকে তো দেখলাম পড়াশোনাও কমপ্লিট, বিয়ের কথা ভাবছেন না? তানিয়া বেগম হতাশা নিয়ে বললেন, কি আর বলবো বলুন, ছেলে রাজনীতিতে এমনভাবে জড়িয়ে গেছে, বিয়ের কথা বলে এখনো দেরি আছে। এখানকার ছেলেরা পড়াশোনা কমপ্লিট না করতেই বিয়ে করে নেয়, আর আমার ছেলে তার পুরো উল্টো, বলে কি ইলেকশন শেষ হলে ভেবে দেখবে।
আমি আর কি করব বলুন? ছেলেকে বুঝিয়েও কাজ হচ্ছে না। মনে হয় এ জন্মে ছেলের বউর মুখ দেখতে পারবো না। মিতা বেগম পুরো কথা শুনে বললেন, ছেলের হয়তো কোথাও পছন্দসই মেয়ে আছে, তাই হয়তো বিয়ে করতে চাইছে না। ভাবি ভালোভাবে খোঁজ নিন, এখনকার ছেলে মেয়েদের ভরসা করতে নেই। অয়ত্রিকা তার মামির কথা শুনে মস্তিষ্ক সচল হলো। তার মাথায় ঘুরছে মামির বলা সারহানের কথাগুলো। আসলে কি সারহান ভাই কাউকে পছন্দ করে? কখনো তো তেমন কিছু শোনেনি। আবার হতেও পারে এখনকার কাউকে বিশ্বাস করতে নেই। তানিয়া বেগম গভীর চিন্তায় মগ্ন হয়ে বললেন, সারহানকে দেখে মনে হয় না এমন কিছু হয়েছে, তবুও জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে দেখুন, কার মনে কি আছে বলা মুশকিল। সাদাত তখনই সবার কাছে এগিয়ে এসে বলল, মা, ভাইয়ার বিয়ে নিয়ে ভেবো না। আমার মনে হয় না তোমার ছেলের বউ দেখার স্বপ্ন পূরণ হবে। দেখো না, সারাদিন পার্টি অফিসে থাকে, আর রাতে বাড়িতে থাকলেও নিচে রুমে থাকে। আমাদের সাথে সময় কাটানোর সময় নেই তার। তানিয়া বেগম একটু রেগে বললেন, সব দোষ তো বাবার। আমার ছেলের মাথায় রাজনীতির ভূত ঢুকিয়েছে। এখন এক চক্করে ছেলে আমার বিয়ে বিদ্বেষী হয়ে গেছে। আরশাদ সাহেব আহাম্মক বনে গেলেন। সব জায়গায় তার নাম না টানলে হয় না। তিনি বললেন, আমি কি বলেছি তোমার ছেলেকে বিয়ে না করাতে? আমারও তো ইচ্ছা আছে নাকি নাতিপুতি মুখ দেখবো। সাদাত নাটক করে বলল, তোমার মনে হয় এই জীবনে তোমার স্বপ্নটা পূরণ হবে বাবা? তানিয়া বেগম বললেন, তোরা বাপ বেটা সব এক ধাঁচের। আগে যদি জানতাম রাজনীতি করে তোর বাপ, তাহলে বিয়েই করতাম না ওনাকে। আরশাদ সাহেব অসহায় হয়ে বললেন, সব সময় সব কথায় আমাকে না টানলে হয় না। না, হয় না। আরশাদ সাহেব আর কিছু বললেন না। জানেন অর্ধাঙ্গিনী রেগে আছেন, এখন কিছু বললেই আরও রেগে যাবেন। অয়ত্রিকা চুপচাপ বড় বাবা আর বড় মার মিষ্টি ঝগড়া দেখছে। তাদের পরিবারের সবাই অনেক ভালো, সবাই মিলেমিশে আনন্দে দিন কাটিয়ে দেয়। যন্ত্র মানবটা ভালো হলেও রকচটা, কার গুণ পেয়েছে তাই ভাবে সে। অয়ত্রিকার ওপরের দিকে তাকালো, তার দৃষ্টি সারহানের রুমের দিকে। আজ আর মানুষটার আশেপাশেও যাবে না সে, গেলেই তখনকার জন্য লজ্জা লাগবে। সে চোখ নামিয়ে ইফার দিকে তাকালো, দেখলো ইফা বারবার ওপরের দিকে তাকাচ্ছে। এটা দেখে অয়ত্রিকার ভুরু কুঁচকে গেল। ওইদিকে তো সারহান ভাইয়ের রুম, তাহলে তাকাচ্ছে কেন? সাথী বেগম নাস্তা এনে টি টেবিলে রেখে বললেন, সবাই নাস্তা করো আর আড্ডা দাও। কতদিন পরে সবাই আবার একসাথে হয়েছে, অনেক ভালো লাগছে। সাদাত ইফাকে ওপরের দিকে তাকাতে দেখে বলল, ইফা আপু, ওপরে কি দেখছো? ইফা সাদাতের কথায় কিছুটা চমকালো। সে চোখ সরিয়ে নিয়ে মেকি হেসে বলল, আরে তেমন কিছু না, এমনি ওই দিকে তাকিয়েছিলাম। সাদাত বলল, ও, আমি ভেবেছিলাম হয়তো কাউকে খুঁজছিলে। ইফা কথা ঘোরাতে বলল, আরে তেমন কিছু না। তুমি কি আমার ভাইয়াকে দেখেছো? আফ্রিদি ভাই তো বিকালে কোথায় বেরিয়েছে। এইটাই জানা ছিল। সাথী বেগম সবাইকে তাড়া দিয়ে বললেন, আরে কথা বাদ দিয়ে খেতে শুরু করো সবাই। সবাই নাস্তা করতে শুরু করলো। আবারও জমে উঠল আড্ডা। অয়ত্রিকা নিজের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে ভেসে আসছে মৃদু গানের স্বর। দরজা আটকানোর, তাহলে ভেতরে কে গান ছেড়েছে? কৌতূহল নিয়ে দরজা খুলতে দেখতে পেল পুরো রুম বেলুন আর ছোট বাতি দিয়ে লাইটিং করা। তার পড়ার টেবিলে বাহারি রকমের চিপস কোল্ড ড্রিঙ্কস সাজানো। এতে সে অবাক হয়ে গেল, এগুলো সব কে করলো? রুম পুরো ফাঁকা, ইশরা ইফাকেও দেখতে পাচ্ছে না। কোথায় গেল সবাই? সে রুমের ভেতরে ঢুকতে ইশরা ব্যালকনি হতে বেরিয়ে এলো। ইশরাকে দেখে অয়ত্রিকা চোখ কপালে। এসব কি দেখছে সে? এরপর সাদাত আর ইফাকেও একই সাজে দেখে অয়ত্রিকার রাগ ভুলে উচ্চস্বরে হেসে উঠল। হাসার কাণ্ড ঘটিয়েছে সকলে। তিনজনের টি শার্ট, লুঙ্গি আর কালো কালি দিয়ে দাড়িগোপ বানিয়েছে। দেখতে জোকারের থেকে কম লাগছে না। ইশরা, সাদাত আর ইফা অয়ত্রিকার দিকে তাকিয়ে আছে। তাদের কি দেখতে বাজে লাগছে খুব। অয়ত্রিকার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। সে হাসি কোনো মতে আটকে বলল, এগুলো কি সেজেছিস সব? একদম জোকার লাগছে। ইশরা মুখ ভার করে বলল, আজকে আমরা সবাই মিলে আনন্দ করব। এগুলো আমাদের পোশাকের থিম। অয়ত্রিকা হাসতে হাসতে বলল, আর কোনো থিম পাসনি গাভী? না, পাইনি। এবার তোর পালা, ফটাফট রেডি হয়ে নে।
অয়ত্রিকা হাসি থামিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।